হ্যাঁ, নমস্কার ক্লাউড নেটওয়ার্কে। হ্যাঁ নমস্কার, বলুন। যে প্রসঙ্গে যাব, আজকে কিন্তু সুপ্রিম কোর্টে একটি বড় মামলা ছিল, মানে শুনানি ছিল, যেটা এসএসসি সংক্রান্ত। সুপ্রিম কোর্ট সেই স্থগিতাদেশ দিল না। কি বলবেন? হ্যাঁ, এবং 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 প্যানেল বহির্ভূত চাকরি হলো কেন, অতিরিক্ত পদ তৈরি হলো কেন, এই নিয়েও তা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছেন। এবং আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি। কি বলবেন এই হ্যাঁ, বিষয়টা নিয়ে? হ্যাঁ, এই বিষয় নিয়ে বলবো যে সুপ্রিম কোর্ট আজকে যে অবজারভেশন দিয়েছে, প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টের হাইকোর্টের দেওয়া অর্ডারের উপরে আস্থা প্রকাশ হয়েছে। এবং সুপ্রিম কোর্ট যেটা বলল হুম। যে আগামী সোমবার দিন আবার এই মামলার শুনানি আছে, এই দিন পর্যন্ত কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি। এবং এটাও বলেছে সুপ্রিম কোর্ট যে সিবিআই যেভাবে তদন্ত করছে, তাদের তদন্ত প্রক্রিয়ায় কোনো রকম হস্তক্ষেপ এই মুহূর্তে হচ্ছে না। অর্থাৎ সিবিআই তার নিজের মতো যেভাবে, সিবিআই হোক ইডি হোক, যেভাবে তদন্তকারী এজেন্সি যেরকম তদন্ত করছিল সেইভাবে তদন্ত চালিয়ে যাবে। যদি কাউকে মনে হয় অ্যারেস্ট করার প্রয়োজন আছে, অ্যারেস্টও করতে পারে তদন্তের স্বার্থে। তবে এই লোকসভা নির্বাচন চলাকালীন কোনো মন্ত্রীকে, রাজ্যের কোনো মন্ত্রীকে অ্যারেস্ট করতে আপাতত পারছে না, এই মর্মেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপাতত আজকে। আবার আগামী শনিবার দিন এই মামলার শুনানি আছে। হ্যাঁ, কিন্তু যারা যোগ্য এবং অযোগ্য, তাহলে কি সেই সেই জায়গাটা তো এখনো যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা থেকেই গেল। কি বলবেন হ্যাঁ, তাহলে? সেই জায়গাটা আপাতত থেকেই গেল, যেহেতু স্টে অর্ডার হলো না। অর্থাৎ এই মুহূর্তে আশঙ্কার মধ্যে যারা কোয়ালিফাইড, মানে যারা যোগ্য হিসাবে বিবেচিত ছিল আগে বলে মনে করছেন, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরো দীর্ঘায়িত হতে থাকলো। রমেন স্যার, এই যে যারা যোগ্য এবং অযোগ্য, সেটা এসএসসির তরফ থেকে বারবার ধরে সিবিআই বলেছিল জানানোর জন্য যে কারা অযোগ্য এবং কারা যোগ্য, তার একটা নথি দিতে, মানে একটা লিস্ট দিতে, যে কতজন অযোগ্য এবং কতজন যোগ্য। এসএসসির তরফ থেকে সেইভাবে কিন্তু সেই লিস্ট দাখিল করা হয়নি। কোন জায়গায় সমস্যা? মানে এসএসসি কেন যোগ্য এবং অযোগ্যকে এই ডিফারেন্সিয়েট করে সেই এক্সাক্ট কতজন যোগ্য কতজন অযোগ্য সেটা বলতে পারছে না? এই যে এই কথাটা শুধু সিবিআই বলেছে তা নয়, অ্যাকচুয়ালি কলকাতা হাইকোর্ট যখন মামলা শুনানি চলছিল, দীর্ঘদিন ধরে এইসব মামলা চলেছে, সেই ক্ষেত্রে অনারেবল হাইকোর্টও কিন্তু এই প্রসঙ্গে একাধিকবার রাজ্যের কাছে জানতে চেয়েছে যে প্রকৃতভাবে এইভাবে কোনো তালিকা দিতে, যাতে যোগ্য ক্যান্ডিডেটদের তালিকা এবং যারা ভুয়োভাবে বা অন্যভাবে বা দুর্নীতির মাধ্যমে যাদের চাকরি হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে। তা সেটা যেহেতু রাজ্য সরকার এতদিন মামলা চলছিল দিতে পারেনি, সেই জন্যই তো কলকাতা হাইকোর্ট এই মুড়ি আর মিছরির ভাগ করতে পারলো না। সেই জন্য সকলকেই এই একই অর্ডারের আওতাভুক্ত করতে বাধ্য হয়েছে হাইকোর্ট। সেটা সুপ্রিম কোর্টে আপাত দৃষ্টিতে প্রাথমিকভাবে সেটার উপরেই ভরসা করেছে। এবার দেখা যাক পরবর্তী সময় আগামী সোমবার দিন আবার মামলা শুনানি হবে। সেই দিনকে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকার কি বোঝাতে চায় বা সুপ্রিম কোর্ট কি বোঝে বা কি বোঝাবে, সেটার জন্য অপেক্ষা করতেই হবে এখন। কিন্তু সমস্যা হলো এই মুহূর্তে যারা প্রকৃত যোগ্য প্রার্থী ছিলেন তাদের আশঙ্কা, আর দিন কাটলো না, আশঙ্কাটা রয়েই গেল যে বাস্তবে কোন জায়গায় থাকবে। আমরাও জানি না যে কত সংখ্যক এইরকম পরিস্থিতি আছে, কিন্তু যারা নিজে থেকে জানেন যে তারা যোগ্য বা তাদের কাছে যদি সেই রকম কোনো ম্যাটেরিয়াল এভিডেন্স থেকে থাকে, এবার তারা হয়তো এই ক্ষেত্রে খুবই আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন যে কোনো রকম কোনো সমাধান সূত্র এই মুহূর্তে পায়নি। সব থেকে বড় প্রশ্ন, রাজ্যের এই বেহাল অবস্থা, 26,000 জনের চাকরি চলে গেছে। এই এত বড় দুর্নীতি বা এত মানুষের বিপর্যয়ের দায় কার? এটা বাংলার মানুষ প্রশ্ন করছে। সব থেকে বড় প্রশ্ন, এই এত বড় স্ক্যামের দায়টা কার? আপাততভাবে এটা ধরেই নিতে হবে যে নিয়োগকর্তাই নিয়োগ করে থাকে। অর্থাৎ নিয়োগকর্তা হিসেবে যে যে দপ্তরে যারা নিয়োগ করেছেন তারাই দায়ী। এটা সহজ বাক্যে এটা বলা যায়। অর্থাৎ এই নিয়োগকর্তার ক্ষেত্রে বলতেই হবে এটা রাজ্য সরকারের চাকরি ছিল, অর্থাৎ রাজ্য সরকারি বেতন দেয়। অর্থাৎ রাজ্যের যারা প্রধান আছেন তারা এবং সেখান থেকে যারা রুট লেভেল পর্যন্ত এই টোটাল কর্মকাণ্ডের মধ্যে জায়গা ছিল, তারা প্রত্যেকেই এই মুহূর্তে দায়ী বলে মনে হবে। এবং সরকার যেমন যা কাজ করেছে, এবার তদন্তকারী সংস্থা তদন্ত করবেন। এবার যারা যারা এই দুর্নীতির মধ্যে যুক্ত ছিল সেটা তদন্তকারী সংস্থারই দায়িত্ব সকলকে সামনে আনা, এবং মাথা থেকে শেষ পর্যন্ত প্রত্যেককে সামনে আনলেই বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং রাজ্যবাসীও
সেই রকমই আশা করছে যাতে পুরো বিষয়টা খুব তাড়াতাড়ি সমাধান দেখা যায়। যারা প্রকৃতপক্ষে দোষী বা যারা প্রকৃতপক্ষে এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে সামনে আনা হোক এবং উপযুক্ত সাজার ব্যবস্থা করা হোক। কারণ এতদিন ধরে মামলা চলছিল, রাজ্য সরকার সাহস করে সেই কথাটা হলফনামা দিয়ে কোথাও বলতে পারেনি এই ব্যক্তিরাই এই দুর্নীতিটা করেছে এবং এই ব্যক্তিগুলোর সাথেই আমাদের এই দুর্নীতির সম্পর্ক ছিল, অর্থাৎ এদের বিরুদ্ধে আইনানুগ এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেটা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কখনো হয়নি, বরং তদন্তকারী সংস্থা একজন মন্ত্রী মানে আমাদের শিক্ষামন্ত্রীকে অ্যারেস্ট করেছেন এবং সাথে আরো কয়েকজনকে অ্যারেস্ট করেছেন। কিন্তু দুর্নীতির জায়গাটা যেহেতু বহরে অনেক বড়, আর এর সাথে আর একটা কথা আমি বলতে চাই, শুধু এই একটাই দুর্নীতি নয়, একাধিক নিয়োগ প্রক্রিয়াতে দুর্নীতি এইটা আমাদের কলকাতা হাইকোর্টের সামনে এসে উপস্থিত হয়েছে এবং এই বিভিন্ন দুর্নীতিগ্রস্ত ভাবে চাকরি দেওয়ার সংখ্যাটা তো যা দাবি আসছে বিভিন্ন মহল থেকে, যা যেরকম অভিযোগ দেখা যাচ্ছে সেটা কয়েক হাজার হয়তো কয়েক লক্ষ পৌঁছে যেতে পারে কোনো একদিন। এবার সেই জায়গাটাতে দেখা যাক যে তদন্তকারী সংস্থা কতটা সামনে আনতে পারছেন। রমেন স্যার, ঠিক হাইকোর্ট যেদিন রায় দিলেন ঠিক সেই রায়ের ঠিক পর মুহূর্তেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই রায়কে অস্বীকার করলেন। তিনি সরাসরি বললেন এই রায় আমি মানি না এবং চ্যালেঞ্জ করলেন, এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গেছে এই রায়কে চ্যালেঞ্জ করে। কিভাবে দেখছেন? উনি রাজ্যের প্রধান আছেন, এবার রাজ্যের কোনো কোর্টের রায়কে কেউ না মানলে তার উচ্চতর আদালতে যাওয়ার অধিকার আছে। সেই হিসাবে যেহেতু এটা কলকাতা হাইকোর্টের বিচারাধীন মামলা ছিল, অর্থাৎ কলকাতা হাইকোর্টের দেওয়া নির্দেশকে উনি চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আসতেই পারেন, এটা রাজ্যের এখতিয়ারের মধ্যে পড়ে। কিন্তু একটা রায়কে অবশ্যই কেউ বলতে পারে তার খারাপ লাগতে পারে, ভালো লাগতে পারে, কিন্তু কোনো জুডিশিয়ারিতে যারা যুক্ত আছেন জজেদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কেউ যদি কোনো মন্তব্য করে থাকেন সেটা সত্যিই দুর্ভাগ্যের এবং ডেমোক্রেসিতে এটা আঘাত পায় এবং সাধারণ মানুষও বিচার ব্যবস্থার প্রতি এই ধরনের অন্যায় ভাবে কোনো কথা বলাটাকে সহজভাবে নেয় না। একদম শেষ প্রশ্ন করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছেন হাইকোর্ট তুলে দেওয়া উচিত। তিনি একদম সরাসরি এইভাবে হাইকোর্টের দিকে আঙুল তুলে বলেন হাইকোর্টটাই তুলে দেওয়া উচিত, কি বলবেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় অল্প শিক্ষিত একটি সাধারণ মানুষ, সেই হিসাবে হয়তো উনি জুডিশিয়ারি সম্পর্কে কোনো ধারণা বিশেষ নেই, তাই হয়তো উনি বলেছেন। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি তো নিজেকে অ্যাডভোকেট বলে দাবি করেন এবং উনি আমাদের কলকাতা হাইকোর্টে বার অ্যাসোসিয়েশনের মেম্বারও আছেন। তার মতো একজন ব্যক্তি যিনি রাজ্যের প্রধান, তার মুখ দিয়ে যখন এই ধরনের কোনো কথা আসে সেটা অতি দুঃখের। সাধারণ রাজ্যবাসী হিসাবে প্রত্যেকেরই এটা দুঃখের। অসংখ্য ধন্যবাদ রমেন স্যার, নমস্কার। নমস্কার আপনাদেরকে।